আসসালামু আলাইকুম। শেয়ার মার্কেটের সাথে সংশ্লিষ্ট সকল ভাই ও বোনেরা, ক্যাপিটাল ইনসাইড বিডির পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি পূর্বের ধারাবাহিকতায় আজকে এর মধ্যে গতকালকের যে ট্রানজাকশন হয়েছে, তাতে টপ 10-এর মধ্যে রিজেন্ট টেক্সটাইল ছিল। তো আমি আজকে এই রিজেন্ট টেক্সটাইলের উপরে ইনডেপথ একটু অ্যানালিসিস করব। আপনারা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আশা করি এটা আপনারা যারা সরাসরি মার্কেটের সাথে ইনভেস্টমেন্ট করছেন বা অ্যানালিসিস করছেন তাদের এটা হেল্প হবে ডিসিশন মেকিং এর। তো যারা আমার চ্যানেলটা বাই দিস টাইম সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেন নাই তাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, যাতে করে নতুন নতুন ভিডিও আপনারা পেতে পারেন। সাথে সাথে নোটিফিকেশনটা অন থাকলে, এবং আমার এই ক্যাপিটাল ইনসাইট বিডি এবং কলর লার্নিং হাবের পক্ষ থেকে নিয়মিত ভাবে প্রতিদিনের শেয়ার বাজার শেষে একটা আপডেট দেওয়া হয় এবং সাপ্তাহিক একটা আপডেট দেওয়া হয়। আশা করি এগুলো আপনারা যদি নিয়মিত শোনেন তাহলে আপনাদের আপ টু ডেট থাকতে সুবিধা হবে, ইনভেস্টমেন্ট ডিসিশনে অনেক হেল্প হবে। তো চলুন আমরা যাই, দেখি আজকে রিজেন্ট টেক্সটাইলের আমরা ইনস অ্যান্ড আউট দেখার চেষ্টা করি। প্রথমে আমি ক্যাপিটাল ইনসাইট বিডিতে আমার স্পেশাল টুলস আছে, অ্যানালাইজার টুলস, সেটাতে আমি ইয়ে করলাম। আগে থেকে আমি এটা বের করে রাখছি যাতে করে টাইমের অপচয় না হয়। তা আমরা অ্যানালিসিস পিরিয়ড জানুয়ারির 1 তারিখ 2026 সাল থেকে আজকে গতকালের ট্রেডিং পিরিয়ড 19/8। আজকে তো বাজার এখনো চালু হয়নি, গতকালকের লেটেস্ট ডাটার উপর ভিত্তি করে। তো যদি মার্কেট স্ন্যাপশট আমরা দেখি একটু, গতকালকে ক্লোজ হয়েছে 6 টাকা 90 পয়সায়। পিরিয়ড রিটার্ন 72.50%। অর্থাৎ যারা জানুয়ারিতে এই শেয়ারটা কিনেছিলেন তারা অসম্ভব ধরনের গেন করতে পেরেছেন, প্রায় অলমোস্ট ডাবল, 72.50% এটার দাম বৃদ্ধি পেয়েছে, রিটার্ন জেনারেট করতে পারছে এই ইয়ে। পিরিয়ড হাই ছিল 11/6/2026, অর্থাৎ জুনের 11 তারিখে পিরিয়ডের সবচেয়ে হাইয়েস্ট প্রাইস গেছে, সেটা 8 টাকা 40 পয়সা। এবং পিরিয়ডের লো প্রাইস ছিল 7 জানুয়ারি 3 টাকা 30 পয়সা। তো 3 টাকা 30 থেকে 8 টাকা 40-এ উঠেছিল হাইয়েস্ট জুনে, এবং এটা এখন কমে 6 টাকা 90 পয়সায়। ক্যাপিটাল মার্কেট ক্যাপিটালাইজেশন যদি দেখি, এটা খুব একটা বড় কোম্পানি না, আমরা দেখতে পাচ্ছি 887.42 মিলিয়ন, অর্থাৎ 88.74 টাকা তার মার্কেট ক্যাপিটালাইজেশন। অ্যাভারেজ ভলিউম হচ্ছে 4,61,670, এবং অ্যানুয়াল ভলাটিলিটি অনেক হাই, 74.57%। অর্থাৎ এই শেয়ার অতিমাত্রায় সুইং করে, উঠানামা করে। এইটা অতিমাত্রায় একটা ঝুঁকি মাত্রা নির্দেশ করে যে এই শেয়ারটার ফ্লাকচুয়েট খুব বেশি করে। তা আমরা যদি একটু ট্রেডিং অ্যাক্টিভিটি প্রাইস পারফরমেন্স একটু দেখি গ্রাফিক্যালি, তো আমরা দেখছি এখানে এই ক্লোজ প্রাইস গ্রাফটা একেবারে জানুয়ারি থেকে একটু আপ ডাউন করতে করতে এসে এই যে জুনের দিকে এসে অনেক হাই উঠে গেছিল। 15/6 আপনার 60 টাকা 90 পয়সা এখানে পয়েন্ট, আর তার আগে এখানে ছিল 60 টাকা 90 পয়সা, হ্যাঁ 10ই জুন। দেন একটু কমছে কমছে, তারপরে আবার এই বাড়া শুরু হয়ে আবার একটু কমে আবার বাড়ছে। এবং আমরা যদি মুভিং অ্যাভারেজ দেখি, মুভিং অ্যাভারেজ এই দুইটাই, একটা হলো 20 ডেজ মুভিং, একটা হচ্ছে 60 ডেজ মুভিং। তো এটা হচ্ছে 50 ডেজ মুভিং অ্যাভারেজ, আর এটা হচ্ছে 20 ডেজ মুভিং। 20 ডেজ মুভিং অ্যাভারেজ যেটা, সেটার আরো বেশি ঊর্ধ্বমুখী, যেহেতু প্রাইসটা বাড়ছে। আমরা যদি একটু রিটার্ন দেখি, একটু কিউমুলেটিভ রিটার্ন, অর্থাৎ এই যে এইখানে এই এরিয়া, অর্থাৎ দাম অতিরিক্ত বাড়ছে আপনার জুন মাসে এসে, মের পরে থেকে এসে মে জুন জুলাই আগস্ট এর মধ্যে একটু জুলাইয়ের দিকে একটু কমেছিল, বাট আবার আগস্টে এসে বেড়েছে সামান্য, এখন আবার কমেছে। এবং ভলিউম বেশ জুনের দিকে যেহেতু দাম অনেক বেশি ছিল, বেশি মাত্রায় 14 তারিখে যেমন দেখাচ্ছে অনেক ভলিউম, 34,40,290 ভলিউম ট্রানজাকশন হয়েছে। এবং লাস্ট এসে এইটা আপনার কত তারিখ, 30/7, সেদিনও বেশ ভালো ভলিউমে ট্রানজাকশন হয়েছে, 12,12,340। এখন একটু ভলিউম কমেছে। লাস্ট অফ অল এখানে গতকালকে ভালো 19/8-এ আবার ভালো ট্রানজাকশন হয়েছে, ভলিউম সেটা
2,56,037। তো আমরা যদি একটু পারফরমেন্সটা দেখি, the stock delivered a strong positive return during the selected period, indicating substantial price appreciation। অর্থাৎ অনেক বেশি মাত্রায় প্রাইস বেড়ে গেছে শেয়ারটার জানুয়ারি থেকে আপনার যদি 19 আগস্ট পর্যন্ত ধরেন। তাহলে রিস্ক প্রোফাইল অ্যানুয়ালাইজ ভোলাটিলিটি ইজ রিলেটিভলি হাই, সাজেস্টিং এলিভেটেড প্রাইস রিস্ক অ্যান্ড পোটেনশিয়াল লার্জ ডেইলি প্রাইস মুভমেন্ট। যেহেতু এটার ভোলাটিলিটি বেশি, কাজেই একদিনে সিঙ্গেলে অনেক বড় ধরনের সে সুইং করতে পারে, শেয়ারটা ওঠানামা করতে পারে। Relative performance, the stock is significantly outperformed the sector, delivering more than double the sector's positive return। অর্থাৎ এমনি কিন্তু দুইটা সেক্টর এই বছর 2026 সালের রিটার্ন সবচেয়ে ভালো করছে দুইটা সেক্টর। আমি যতটুকু দেখেছি এর মধ্যে একটা ইন্স্যুরেন্স আর একটা হচ্ছে টেক্সটাইল। তো টেক্সটাইলের সেক্টর রিটার্ন হচ্ছে 27.87%, আর এই রিজেন্ট টেক্সটাইলের রিটার্ন হচ্ছে 72.50%, ডাবলেরও বেশি। রিলেটিভ স্ট্রেন্থ 2.60 টাইমস, অর্থাৎ এটা আউট পারফর্মার। আমরা যদি একটু দেখি সেক্টর অ্যাভারেজ লালটা এটা নিচের দিকে আছে, আর রিজেন্ট টেক্সটাইলের ইয়াটা উপরের দিকে আছে। এটা দেখলাম আমরা প্রাইসের বিহেভিয়ার, তার যে রিটার্ন অর্থাৎ প্রাইস কেমন পারফর্ম করছে সেক্টরের সাথে। প্রায় যারা জানুয়ারিতে কিনছিলেন তারা ধরে রাখলে কেমন রিটার্ন এটার থেকে আয় আয় করা সম্ভব এখন মার্কেটে সেল করলে। তো এইখানে এখন আমরা একটু জেনারেল ইন্ডেক্সের সাথে দেখি কম্পারিজনটা। স্টক রিটার্ন হচ্ছে 72.50%, আমরা দেখলাম এর আগেই। আর ডিএসসি ইন্ডেক্স রিটার্ন 17.49%। তার মানে 4 গুণেরও বেশি প্রাইস বেড়েছে এটার হচ্ছে সূচকের তুলনায়। সূচকও বেড়েছে 17 জানুয়ারির তুলনায় 17.49%, বাট রিজেন্ট টেক্সটাইলে বেড়েছে 72.50%। স্টক ভোলাটিলিটি যদি দেখি আমরা 34.32%, এটা হাই ভোলাটিলিটি। ইন্ডেক্সের ভোলাটিলিটি 16.05, এর চেয়ে বহুগুণ, প্রায় 5 গুণ, 4.5-5 গুণ হচ্ছে বেশি ভোলাটিলিটি এই স্টকের। কোরিলেশন 31.25%, অর্থাৎ ইন্ডেক্সের সাথে উঠানামা করে রিলেশন আছে এরকম 31% রিলেশন আছে। ইন্ডেক্স বাড়লে ও বাড়ছে এরকম 31%। তাছাড়া কোম্পানি স্পেসিফিক রিজেন্ট টেক্সটাইল সে তার মতো বাদ বাকি আপনার যদি বলি আমরা 69% মোটামুটি যে সে তার নিজস্ব সুইং হয়, যে তাই ইন্ডেক্সের সাথে উঠানামার সাথে সম্পৃক্ত নয়। আমরা যদি এখানে ইন্ডেক্স গ্রাফ, ইন্ডেক্সের রিটার্ন এবং ইয়ার উঠানামাটা দেখি, এই ব্লু কালারটা রিজেন্ট টেক্সটাইলের আর এই রেড কালারটা হচ্ছে ইন্ডেক্স। তাহলে আমরা দেখছি যে ইন্ডেক্স যে হারে উঠানামা করছে তার চেয়ে এটার উঠানামার ইয়েটা অনেক বেশি, অনেক বেশি। আচ্ছা, এখন একটু ফাইন্যান্সিয়াল পারফরমেন্সটা দেখি। এটা তো দেখলাম প্রাইস পারফরমেন্স, কিন্তু প্রাইসটা ফ্লাকচুয়েট হওয়ার কথা তো তার পারফরমেন্স, তার ফাইন্যান্সিয়াল সাকসেসের উপরে। কিন্তু অনেক সময় আমরা দেখি কোনো কিছু গুজব বা এরকম কিছু কথা, অথবা আপনার কি বলবো এটার যারা মার্কেট ম্যানিপুলেটর করে, বিশেষ করে ম্যানিপুলেট করে ছোট ছোট স্টক যেগুলোর মার্কেট ক্যাপিটালাইজেশন কম, নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার কম, এগুলোর উপরে কিন্তু বড় বড় মার্কেটে প্লেয়ার যারা আছে তারা আর্টিফিশিয়ালি এটা বাই করে এটা মার্কেটে একটা ইয়া ধরা দেয় যে এটার অনেক দাম বাড়বে, এরকম একটা এক্সপেকটেশন জাগিয়ে দিয়ে তখন পরবর্তীতে যখন দামটা বেড়ে যায় ধীরে ধীরে কিন্তু তারা সেল করে বের হয়ে যায়। এই জন্য এই যেগুলোর ক্যাপিটাল লো ক্যাপ স্টক, এগুলোর উপরে একটু বেশি খেয়াল রাখতে হবে এবং ফাইন্যান্সিয়াল পারফরমেন্সটা দেখাটা খুবই জরুরি। তা আমরা একটু ইতিহাসটা দেখি এটা রিজেন্ট টেক্সটাইলের। এখানে মজার ব্যাপার হচ্ছে 17 থেকে 21, আজকে হচ্ছে 26 সাল, 5 বছর, 5 বছরে তারা কিন্তু কোনো এজিএম করতে পারে নাই, তারা কোনো ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে পারে নাই, তারা কোনো তাদের আর্নিংস বা তাদের কি আয় ব্যয় কি হয়েছে অফিসিয়ালি কোনো ডিক্লেয়ার করে নাই। কাজেই এগুলো কিন্তু বাদবাকি এই যে 5টা বছর পুরো অন্ধকারের মধ্যে, আপনি নিজেও জানেন না যে এটার ভিতরে কি আছে। যদি আপনার ব্যক্তিগতভাবে কোনো যোগাযোগ থাকে কোনো ডিরেক্টর পর্যায়ে তাদের বা ওই কোম্পানি লেভেলে স্পেসিফিক, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আদৌ এই কোম্পানিটা চালু আছে কিনা। 21-এর পরে আজকে 26 সাল, 5 বছর হয়ে গেল, কোনো কোনো এজিএম নাই, কোনো ডিভিডেন্ড ডিক্লারেশন নাই, এটা একটু ভাবার বিষয় আছে। তো আমরা যদি দেখি ডিভিডেন্টের আর্নিংস এর অবস্থা কি ছিল। 17 সালে ছিল ইপিএস 1 টাকা 21 পয়সা, 18 সালে ছিল 1 টাকা 12 পয়সা,
19-এ ছিল 97 পয়সা, 20-এ লস -0.31 ইপিএস, 21-এ 1.62 ইপিএস মাইনাস। তার মানে মাইনাসে যাওয়ার পরে থেকে 21-এর পরে আর কোনো কিছু ঘটনা এখানে আপডেট নাই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের যে তথ্য। এবং আমরা যদি ডিভিডেন্ড দেখি, 17 সালে দিয়েছিল 10% ক্যাশ ডিভিডেন্ড, 18-তে 5% দিয়েছিল স্টক ডিভিডেন্ড, এবং 19 সালেও দিয়েছে 5% স্টক ডিভিডেন্ড। তাহলে 17-তে গেল 10% ক্যাশ, 18-তে 5% স্টক, 19-এ 5% স্টক, 20-এ 1% 1% করে বোনাসও দিয়েছে, স্টক ডিভিডেন্ড এবং ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 1%, অর্থাৎ মোট 2% দিয়েছে 20-এ। 21-এ তো যেহেতু লস করছে অনেক বেশি, এখানে দেওয়ার আর সুযোগ ছিল না, কারণ আয় না থাকলে তো সে ডিভিডেন্ড দিতে পারবে না। তাহলে আমরা যদি 5 বছরের ইতিহাস যেটা আমরা দেখলাম, ওই তথ্যগুলো এখানে আছে। 2021 সালের ইপিএস ছিল সর্বশেষ যে অডিটেড অ্যাকাউন্ট সাবমিট করা আছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে, সেখানে -1.62 ইপিএস। 20 সালে ছিল 0.31, এবং ডিভিডেন্ড আমরা দেখেছি 21 সালে কোনো ডিভিডেন্ড দেয় নাই, এবং 20 সালে দিছে 1% বোনাস, 1% ক্যাশ। 19 সালে 0.97, এটা পজিটিভ ইপিএস ছিল, এবং এখানে ডিভিডেন্ড দিয়েছে 5%, সেটা কি দিয়েছে? স্টক ডিভিডেন্ড, বোনাস দিয়েছে। 18 সালে 1.12 ছিল ইপিএস, এবং 5% বোনাস দিয়েছিল। 17 সালে 1.21 ইপিএস ছিল, 10% দিয়েছিল ক্যাশ ডিভিডেন্ড, কোনো স্টক ডিভিডেন্ড দেয় নাই। তো আমরা লেটেস্ট এনএবি যদি দেখি, 26 টাকা 52 পয়সা দেখাচ্ছে এখানে, কিন্তু এনএবির মধ্যে অনেক ফাঁক ফোকর থাকে, এটা দেখে কিন্তু বোঝা যাবে না যে অ্যাকচুয়ালি অ্যাসেট অ্যাসেট ভ্যালু কিনা, রিয়েল অ্যাসেট ভ্যালু কিনা। এটার মধ্যে অনেক ফাঁক ফোকর থাকে, অ্যাকাউন্টিং এর মারপ্যাচ থাকে ভ্যালুয়েশন গুলোর মধ্যে। তো আমরা লেটেস্ট ইন্টেরিয়াম বলতে 31/3/2021, এর পরে আর কিন্তু কোনো কিছু আপডেট নাই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। তাহলে আমরা কি বুঝলাম? যে এই কোম্পানি যে হঠাৎ এত দাম বেড়ে গেল জানুয়ারি থেকে, আপনার এই যে 72-73% দাম বাড়লো। জানুয়ারিতে এটার লো ছিল 3 টাকা 30 পয়সা, আপনার জুলাইয়ে এসে এটার দাম বেড়ে গেল, জুনে 8 টাকা 40 পয়সা পর্যন্ত উঠেছিল, এখন 6 টাকা 90 পয়সা। তাহলে এত যে প্রাইস বাড়লো, এর পিছনে লজিকটা কি? আমরা যদি ফাইন্যান্সিয়াল রেকর্ড দেখি তার, আমরা যদি তার ইপিএস দেখি, 5 বছরের মধ্যে আমরা আর কোনো কিছু তথ্য আপডেট করে নাই, তারা কোনো এজিএম করতে পারে না। ইন্টেরিয়াম এটা লাস্ট 21 সাল পর্যন্ত দেওয়া আছে। তাহলে কি ফান্ডামেন্টাল স্ট্যাটিস্টিক্স, আমরা এটা দেখে খুব একটা লাভ নাই, কারণ যেহেতু 5 বছর হলে কোনো ডাটাই দেয় না, এটা 5 বছর আরো 5 বছর আগের ডাটা, কাজী এইটার খুব একটা মিন করে না। ইভেন দেখেন এখানে যে শেয়ার হোল্ডারের যে ডাটা দেওয়া আছে, এটাও কিন্তু 21 সাল লাস্ট, 30/6/21। সেখানে আমরা দেখেছি এর মধ্যেও 23 সাল থেকে আপনার 21 সাল, 31/5/23, 31/7/22, 30/6/21, সেখানে আমরা দেখেছি যে ডাউনওয়ার্ড ট্রেন্ড, অর্থাৎ ইনস্টিটিউশনের হোল্ডিংটা কমেছে। আপনার 21 থেকে 22-এ এসে কমেছে 21.83%, এবং 22 থেকে 23-এ এসে কমছে 1.71%। এরপরে কিন্তু 2023 সালের পরে থেকে আর কোনো এই শেয়ার হোল্ডিং পজিশনের কোনো তথ্য এখানে নাই। তো প্রাইস গ্রাফ যদি আমরা দেখি, এটা এটা হলো 23 সালে। 23 সালে কিন্তু এটার খুব একটা ট্রেড কিছু হয়নি, এটা ব্লক মার্কেটের লেনদেন হয়েছে, মানে ইয়া ছিল, এটা ডিলিস্টেড ছিল। কিন্তু এটা হলো 26 সালের গ্রাফ, আমরা যে দেখছি এটা 26 সালের গ্রাফ। এইখানে প্রাইসটা দেখেন কিভাবে উঠছে এখানে। আর এই গ্রাফটা হচ্ছে 24 সালের, এটা হচ্ছে 25 সালের নিচেরটা। তো 25 সালের ম্যাক্সিমাম প্রাইস ছিল আপনার 4 টাকা 21 পয়সা, 4 টাকা 21 পয়সা। আর এইটার ম্যাক্স প্রাইস হচ্ছে 6 টাকা 94 পয়সা এখন। আর আচ্ছা, আমি তো জানি না, আচ্ছা আমি ভিডিও করতেছি। তারপরে এইখানে যদি আমরা দেখি যে প্রাইসটা, এটা অ্যাবনর্মাল উঠানামা করছে।
সালে খুব একটা এটা যদি আমরা দেখি যে সাধারণত এটা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই সময়টা প্রাইস কম থাকে, কিন্তু আসলে এইটা ওইভাবে বলা যাবে না, কারণ এর লেনদেনের প্যাটার্নটা খুবই একটু আশ্চর্যজনক, এবং কোনো মাসে একই মাসে লো, একই মাসে হাই। তো ফেব্রুয়ারি মাসে দেখছি আমরা, জানুয়ারি ফেব্রুয়ারিতে এখানে হাই আছে, এখানে ডিসেম্বর নভেম্বরে লো আছে, এবং জানুয়ারিতে লো আছে 26 সালে, আগস্টে এসে হাই। তো রিস্ক অ্যান্ড ভোলাটিলিটি যদি দেখি আমরা, 74.57% হচ্ছে বেড়েছে। আর ভ্যার যদি আমি দেখি, ভ্যার হচ্ছে 8.15%। এটার মানে একদিনে যদি মার্কেট ফল করে, তাহলে 8.15% এর বাজার হারানোর সম্ভাবনা আছে, ভ্যালু লস করার সম্ভাবনা আছে। আর সিভিয়ার 95%, অর্থাৎ বাজারে যদি একটু বড় ধরনের ডিজাস্টার হয়, তাহলে 9.13% লুজ করার সম্ভাবনা আছে। এবং একদিনে 29.11% ড্রপ করার রেকর্ড আছে, ম্যাক্সিমাম ড্রডাউন, অর্থাৎ 29.11% প্রাইস ফল করতে পারে। শার্প রেশিও এখন একটু পজিটিভ দেখাচ্ছে, কারণ যেহেতু রিটার্ন পজিটিভ দেখাচ্ছে আই। তো আমরা এই ছিল মোটামুটি আলোচনা। আমরা যদি একটু এর কোম্পানির বেসিক ইনফরমেশনটা দেখি, রিজেন্ট টেক্সটাইল এটার পুরোপুরি নাম, এবং জেড ক্যাটাগরি শেয়ার, যেহেতু সে ডিভিডেন্ড দেয় না। অথরাইজড ক্যাপিটাল 1500 মিলিয়ন, তার মানে 150 কোটি। পেড আপ হচ্ছে 128 কোটি, 128.61। আউটস্ট্যান্ডিং শেয়ার হচ্ছে এক 1,28,00,000, নাকি 12,86,00,000, 12,137। মার্কেট ক্যাপিটালাইজেশন 887.42। লাস্ট এজিএম 30/12/2021, এরপরে আর কোনো এজিএম হয়নি। কাজে যারা আপনারা এই রিজেন্ট টেক্সটাইলে কেনা বেচা করবেন, তাদের প্রতি আমার পরামর্শ রইল, যারা তো কিছু আছে যে যারা একটু জুয়ার স্টাইলে রিস্ক নিতে পছন্দ করেন, সেটা আলাদা। বাট যারা রিস্ক রিটার্ন নিয়ে একটু চিন্তা করে, তাদের বিনিয়োগ করার ক্ষেত্রে একটু সতর্ক হওয়ার জন্য এটা আমার ব্যক্তিগত অভিমত। আমি বলছি না যে আপনারা এটা কিনেন না বা এটা কিনেন, এটা আমি কোনোটাই বলছি না। কিন্তু আর পারসেপশন হলো যে এটা একটা রিস্কি শেয়ার, তার অতীত যে রেকর্ড বলছে তাতে এটা যে খুব আহামরি কোনো ভালো পজিশনে আছে এরকম বলা যাবে না। আর 21 থেকে এটা এর মধ্যে যদি মনে করে যে ইন্টারনালি যদি খবর থাকে যে না, এই 5 বছরের মধ্যে কোম্পানির আয় অনেক বেড়েছে, বা একসাথে এই পেন্ডিং এজিএম গুলো একবারে দিলে পারা অনেকগুলো ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে পারে, এগুলো হচ্ছে অনেকটা স্পেকুলেশন, এটা অনেকটা আইডিয়া। তবে হ্যাঁ, ইন্টারনালি যদি কোনো ইনফরমেশন থাকে, ইনসাইডার ইনফরমেশন, যে না এই কোম্পানি এই যে 21 সালের পর থেকে 26, এই 5 বছরে এই কোম্পানি অপারেশনে ছিল, এবং তারা এর মধ্যেও ভালো প্রফিট টফিট করেছে, যদিও হয়তো অন্য কোনো ম্যানেজমেন্ট বা অন্য কোনো ইস্যুতে হয়তো এজিএম করতে পারে নাই, সেটা ডিফারেন্ট ইস্যু। কাজে এগুলো একটু ইনসাইড আউট আপনারা একটু বিশ্লেষণ করে সিদ্ধান্তটা নেবেন। এই ছিল আমার আশা করি যারা আপনারা আমার চ্যানেল এবং আমার ক্যাপিটাল ইনসাইট বিডি টুলসগুলো ব্যবহার করবেন, এ নিয়মিত আপডেট পাবেন, এবং আপনাদের ডিসিশনের ক্ষেত্রে অবশ্যই একটু হেল্প হবে, এইটুকু দৃঢ় বিশ্বাস আমার আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার কথা হবে নতুন কোনো স্টক অ্যানালিসিস নিয়ে, এবং নিয়মিত আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আবারও অনুরোধ রইল, এবং নতুন নতুন পর্ব নিয়ে আবারও কথা হবে আপনাদের সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই ফর নাও।